সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটির অর্ধশত পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। জেটিতে 3টে মনোরম দামি গাড়ি, একটাতে জ্যাক এবং কাপ্তান নিজে থাকবে। 2 নম্বর গাড়ি এজেন্ট অফিসের খোদকর্তার, 3 নম্বর গাড়ি খালি, কেউ সঙ্গে গেলে যেতে পারে। জ্যাকের সেই সাধারণ পোশাক, মনে হচ্ছে সে জাহাজেই আছে, কোথাও যাবার কথা নেই তার। সে খুব ধীরে ধীরে বাবার পেছনে নেমে আসছিল। সবার সঙ্গে হ্যান্ডশেক করার একটা ব্যাপার রয়েছে। আসলে সে দূর থেকেই দেখে ফেলেছে। সে দেখে আর 1 পা নড়তে পারেনি। মূর্তিমান ভূতের মতো ছোটবাবু ফানেলের গুঁড়িতে দাঁড়িয়ে আছে। শীতে কাঁপছে আর ফ্যাক ফ্যাক করে হাসছে। হেসে 2 হাত তুলে বিদায় জানাচ্ছে। দুপাটি উজ্জ্বল সাদা দাঁত কেবল জ্যাক দেখতে পেল। একজন মানুষের অবয়বে এভাবে ক্রমান্বয়ে নিষ্ঠুরতার দাগ, এবং এই মানুষ অতীব সরল, যেন কিছু যায় আসে না। শীতে দাঁড়াতে পারছে না, দাঁত ঠক ঠক করছে, ঠোঁট বরফের মতো সাদা, তবু অকপট সরল হাসিটুকু লেগে রয়েছে ঠোঁটে। যেন সেই এক জোকার হাসি ঠাট্টায় সব দর্শকদের উত্তেজিত করে রাখছে। নিজে মরে যাচ্ছে, টের পাচ্ছে না। এবং জ্যাক বোধহয় এভাবে বুঝতে পারে ছোটবাবুর ভেতরে রয়েছে এক আশ্চর্য দুঃখী মানুষ। সেই দুঃখী মানুষটার সঙ্গে অন্তত নেমে যাবার আগে একবার দেখা হোক সে চেয়েছিল। সে জানতো এই দুঃখী মানুষকে আর্চি বাঘের মতো থাবায় খেলবে। যতদিন যাবে আর্চির থাবা হিংস্র হয়ে উঠবে। তবু সে স্থির ছিল, কিছুতেই ভেঙে পড়বে না। স্থির ছিল ছোটবাবুকে সে ভুলে যাবে। কিন্তু ক্রমে কি যে হয়ে যায়। দূর থেকে একজন সাধারণ জোকার কত উঁচু ফানেলের গুঁড়িতে দাঁড়িয়ে হাত তুলে দিতে পারে, কত কষ্টের ভেতরেও অকপটে হাসতে পারে। তখন তো সে সামান্য জ্যাক। সেও সবার দিকে হাত তুলে দিল, কিছুটা বিদায়ের ভঙ্গিতে। ওদের দিকে সে আর 1 পা হেঁটে গেল না। সে ক্যাবিনের দিকে ফিরে যেতে থাকল। কাপ্তান সারাদিন অস্বস্তিতে কাটিয়েছেন। কোনো রকমে ওয়েলিংটন পর্যন্ত গাড়িতে নিয়ে যেতে পারলে ভাবনা থাকবে না। বনিকে তিনি সুন্দর সুন্দর পোশাক কিনে দেবেন। 2-4 দিন বনির সঙ্গে থাকবেন। মেয়েদের পোশাকে বনি তখন এত বেশি উৎফুল্ল হয়ে যাবে যে মনেই থাকবে না তার বুড়ো বাপ জাহাজে কাজ করে। এবং বুঝতে পারেন, সুন্দর পোশাকে বনিকে 2 দণ্ড একা থাকতে হবে না। সে তার ঠিক নিজের মতো কাউকে খুঁজে পাবে। খুঁজে পেলে সত্যি বনি আর বুড়ো বাপকে মনে রাখতে পারবে না। আর তখন তিনি কেমন হতবাক। বনি ক্যাবিনের দিকে হেঁটে যাচ্ছে, ক্যাবিনের দিকে ফিরে যাচ্ছে বনি। ক্যাবিনে বনির কিছু পড়ে নেই তো। তাছাড়া মেয়েদের কোথাও যাবার আগে কিছু কাজ থাকে। ভাবলেন বনি এক্ষুনি ফিরে আসবে। বেশ সময় পার হয়ে যাচ্ছে। তিনি বারবার ঘড়ি দেখছেন। এত সময় লাগার তো কথা না। তিনি এগিয়ে গিয়ে দেখলেন বনি দরজায় ঠেস দিয়ে কেমন স্থির উদাস চোখে দাঁড়িয়ে আছে। তিনি এত কাছে, তাকে যেন বনি দেখতেই পাচ্ছে না। হঠাৎ কেমন ভয় পেয়ে ডাকলেন, বনি। বনির মনে হলো কেউ তাকে ডাকছে। সে দেখল বাবা সামনে। বাবাকে দেখেই মনে হলো তার কোথাও যাবার কথা। সে ভেতর থেকে তখন একটা কঠিন দুঃখ সামলে নিচ্ছিল। স্থির নিশ্চিত গলায় এবং খুব শান্তভাবে বলল, আমি যাব না বাবা, তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। কি বলছিস বনি? সবাই অপেক্ষা করছে। তুমি ওদের চলে যেতে বলো বাবা। তোমাকে ছেড়ে থাকলে আমি মরে যাব বাবা। একেবারে শিশুর মতো বনি বাবার বুকে মুখ লুকিয়ে বলতে বলতে কেঁদে ফেলল। তিনি নিজে এখন কি করবেন বুঝতে পারছেন না। দূরে ওরা দাঁড়িয়ে আছে, নিচে এজেন্ট অফিসের বড় কর্তা। সব ঠিকঠাক। বনি কাঁদছে। কতদিন যেন বনি এভাবে কাঁদেনি। তিনি সেই কবে যেন মনে করতে পারছেন না বনি ওর বুকে এভাবে মুখ লুকিয়ে কাঁদত। এবারে মনে করতে পারছেন। বনি ওর মা চলে যাবার পর এভাবে ওর বুকে মুখ লুকিয়ে কাঁদত আর বলতো, বাবা আমি মার কাছে যাব, আমাকে মায়ের কাছে নিয়ে চলো। এবং এভাবেই মনে হয়
তিনিই সব দুঃখের মূলে। বনিকে তিনি আর একটা শক্ত কথা বলতে সাহস পান না, এবং যেন এই মেয়ে এখন জোরে জোরে চিৎকার করে বলতে পারে, বাবা, আমি কি অপরাধ করেছি জাহাজ থেকে যে তুমি আমাকে নামিয়ে দিতে চাইছো? তিনি ধীরে ধীরে বোট ডেকে হেঁটে গেলেন, কারো দিকে তাকালেন না, কেবল মাথা নিচু করে রাখলেন এবং বলে গেলেন, বন্ধুগণ, আপনারা যান, জ্যাক জাহাজে থাকবে। এই ভাঙা জাহাজে জ্যাক থাকছে। আপনারা আমাকে আর নিশ্চয়ই স্বার্থপর ভাববেন না। তারপর ফের তিনি চিৎকার করে উঠলেন, হেই হেই, সেকেন্ড। সেকেন্ড বললেই সবাই বুঝতে পারে তিনি আর্চিকে ডাকছেন। ডেভিডকে ডাকলে তিনি বলতেন, হেই সেকেন্ড মেট। তিনি আর্চিকে বললেন, বন্দুকটা আমার ক্যাবিনে রেখে আসবে, ওটা আর ধরবে না। আর যখন আর্চি বন্দুকটা দিতে এসেছিল, তিনি ক্রোস নেস্টের একটা ঝুলন্ত বাল্ব দেখিয়ে বলেছিলেন, হাতের টিপস দেখবে। বলেই বাল্বটা ক্রোস নেস্ট থেকে গুলিতে উড়িয়ে দিলেন। বললেন, কি মনে হচ্ছে, হাত ঠিক আছে তো? তারপর থাকে সেই দ্বীপ, সমুদ্র আর মানুষের অন্তহীন রহস্য। জাহাজটা আবার কবে সমুদ্রে যাত্রা করবে এবং কী সব অঘটনের অপেক্ষায় আছে কেউ জানে না। তবু দেখা যায় জাহাজের মাস্তুলে কার্টিসি ফ্ল্যাগ উঠছে, আর বনের পোর্ট হলে কত সব অপার্থিব নক্ষত্রমালা। ছোটবাবুর মুখ প্রতিটি নক্ষত্রে বিন্দু বিন্দু হয়ে জ্বলছে। কোথাকার এক ছোটবাবু জীবনের সব কিছু তার হরণ করে নিয়ে গেছে। সে নিশীথে মানুষটার শুভাশুভের জন্য তার ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল। নিউ প্লিমাথ আসলে ভারী ছোট বন্দর। বন্দরে 4-5টা জাহাজ ভিড়তে পারে। ঠিক পাহাড়ের নিচে সমুদ্র। বাতাসে প্রবল ঢেউগুলো যেখানে ভেঙে খান খান হয়ে যায়, তার পাশে এক বিশাল দিঘি। নীল জল টলমল করছে। সমুদ্রের ভেতরেই দিঘির মতো পাড় বাঁধানো, অথবা সহসা দেখলে মনে হয় প্রবালের বলয় রেখা। একটু কাছে গেলেই বোঝা যায় সমুদ্রের নিচ থেকে কংক্রিটের দেয়াল তুলে এই ছোট্ট নির্মাণ কাজ সুপটু হাতে সম্পন্ন করা হয়েছে। ডিসেম্বর মাস, গ্রীষ্মের সময় বলে আয়ন বায়ু এখন নেমে আসছে। জোরে হাওয়া উঠছে। সমুদ্রের বড় বড় ঢেউ কংক্রিটের দেয়ালে এসে মাথা কুটে মরছে। প্রচণ্ড গর্জনে সব সময় এই সব ঢেউ ভাঙার শব্দ, অথবা এক অতীব গর্জন, এবং মনে হয় যেন সদল বলে ছুটে আসছে অগণিত ঢেউ এবং কংক্রিটের দেয়াল ভেঙে দেবার জন্য নিরন্তর কেবল ফুঁসে ফুঁসে মরছে। ভেতরে সোল ব্যাংক জাহাজ ভিড়ে আছে, সঙ্গে আরও 2-3টে জাহাজ। দেখে মনে হয় অস্ট্রেলিয়াগামী, অথবা এরা সব দ্বীপটিপ পার হয়ে এখন নিশ্চিন্তে বিশ্রাম নিচ্ছে। জাহাজে তেমন তড়া নেই, তেমন মাল ওঠানামার ব্যস্ততা নেই। বড় শান্ত জেটি। 2টো একটা ট্রাক এসে সকাল থেকেই লাগছে, মাল নিয়ে আবার পাহাড়ি পথ বেয়ে উঠে যাচ্ছে। দূরে দেখা যাচ্ছে এগমন্ট হিলের শীর্ষদেশ, সাদা বরফে ঢাকা। আর জেটি পার হলে ঠিক এই বন্দর অথবা শহরের মতোই ছোট্ট বেলাভূমি। সকাল থেকে মানুষরা রোদে পিঠ দিয়ে বসার জন্য অথবা সমুদ্রে সাঁতার কাটবে বলে ছোট বর্ষা এবং অক্সিজেন সিলিন্ডার পিঠে বেঁধে বড় ছাতার নিচে অপেক্ষা করছে। আর রয়েছে সারি সারি পাইন গাছ। ঠিক পাইন বলা চলে না, পাইনের মতো সরু লম্বা নয়, অনেক ডালপালা নিয়ে গাছগুলো মাথায় উঁচু। নীল আকাশের নিচে এসব সবুজ গাছ পাহাড়ময়। কৌড়ি পাইনের জঙ্গল এভাবে সর্বত্র। আর ঠিক তারই পাশে জেটি থেকে কংক্রিটের পথ সোজা উপরে উঠে বাঁ দিকে মোড় নিয়েছে। উঁচু নিচু পথের দুপাশে ছোট ছোট উপত্যকায় লাল নীল কাঠের বাড়ি। সামনে সবুজ লন আর কারুকার্যময় গোলাপের বাগান। বোধহয় এখন গ্রীষ্মের দিন বলে কেবল এই গোলাপ আর ক্রিস্যান্থেমামের সমারোহ। এবং মনে হয় শান্ত নিরিবিলি আশ্রমের মতো এই বন্দরটি। কোথাও কোনো ব্যস্ততা নেই, কেমন ছুটির দিনের মতো সব। তবু মৈত্র ফেরার পথে দেখেছিল সব দোকানপাট নানা বর্ণের লাল নীল হলুদ কাগজে সাজানো হচ্ছে। মৈত্র বুঝতে পেরেছিল 2 সপ্তাহ পার করে দিতে পারলেই বড়দিনের উৎসব।
ডাক্তার মানুষটি খুব ভালো, ইচ্ছে করলেই ধরিয়ে দিতে পারত। প্রথমে ভীষণ চেঁচামেচি করেছে, গালাগাল করেছে। ইংরেজি ভাষায় গালাগাল শুনতে মৈত্রের বেশ ভালো লাগে। আরও ভালো লেগেছিল যখন ভদ্রলোক ওকে নানাভাবে বুঝিয়েছিল কত খারাপ অসুখ এটা। সে এটা লুকিয়ে রেখে ভালো করেনি, তবু কথা আদায় করে নিয়েছে। বাপু, তুমি কিন্তু কোথাও যাবে না, গেলে মরে যাবে। মানুষটি তাকে স্থানীয় মাউরি মেয়েদের সম্পর্কে এমন সব ভয়টয় ধরিয়ে দিল যে বোধহয় মৈত্র আর বাপের জন্মেও ওধারে মারাবে না। কিন্তু মানুষের জীবনে যা হয়ে থাকে। মৈত্র সুই ফুটিয়ে আরাম বোধ করছিল। যখন সে জাহাজ থেকে নেমে পিকাকোড়ার দিকে হেঁটে যায় তখন সে কিছু দেখেনি। ট্যাক্সিতে সে প্রায় মৃগী রোগীর মতো পড়েছিল। ডাক্তার মানুষটি সত্যি সুমহান। ওকে সামান্য কিভাবে যে ম্যাসাজ করে দিয়েছে, শরীরে যেন আর বিন্দুমাত্র গ্লানি নেই। সে ভেবেছিল জীবনে আর কখনো খারাপ কাজ করবে না। সন্ধ্যার সময় ডাক্তার মানুষটি বলেছিল, এবারে যাও বাছা, যে কদিন থাকবে একবার করে এখানে আসবে। ডাক্তারের সুন্দর গোলাপ বাগানটি তার ভালো লেগেছিল। সেখানে সে প্রথম সুন্দর একটি বালিকাকে দেখে থমকে দাঁড়ালো। ৬-৭ বছরের বালিকাটি ওকে দেখে হাত নাড়ছে। সেও হাত নাড়ল। মৈত্র ভেবেছিল ডাক্তারবাবুর মেয়ে। মানুষটির ওপর ওর ভীষণ কৃতজ্ঞতা। তার ওপর গোলাপের বাগানে এমন ফুটফুটে মেয়ে। সে এক মুহূর্ত আর দেরি না করে প্রায় ২ হাত বাড়িয়ে দিয়েছিল। কিন্তু বালিকাটি পরম উৎসুককে ওকে শুধু দেখছিল, ওর কাছে যেতে সাহস পায়নি। রেলিংয়ের ওপাশে দাঁড়িয়ে কেমন বিরস মুখে বলছে, ইউ সেইলার? মৈত্র বলল, ইয়েস, মি সেইলার, মি মৈত্র। মাই ফাদার ওয়াজ অলসো আ সেইলার। এখন? এখন নেই। কেন নেই? কি হয়েছে? জানি না। মৈত্র বুঝতে পারল সে ডাক্তারবাবুর কেউ নয়, পাশাপাশি বাড়ির কেউ হবে, আত্মীয়ের মতো হবে। আর কে আছে এমন সুন্দর কাঠের লাল নীল রঙের বাড়িতে? ছবির মতো ছিমছাম। সমুদ্র থেকে সামান্য ওপরে পাহাড়ের উপত্যকায় একেবারে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো ছোট্ট রহস্যময় জগৎ। মেয়েটি বর্ণাঢ্য ছবির মতো বাড়িটার যেন প্রাণ। সে বলল, তোমার নাম? আমার নাম ম্যান্ডেলা। খুব সুন্দর নাম। কোথায় থাকো? ম্যান্ডেলা মৈত্রকে রেলিংয়ের ফাঁক দিয়ে উবু হয়ে দেখছে। ম্যান্ডেলা পরেছে পাতলা কটনের ফ্রক, পায়ে পাতলা স্লিপার্স, ঘন সোনালি চুলে রিবন বাঁধা। সে কোথায় থাকে কিছু বলল না। মৈত্র বলল, মি সেইলার কি করে বুঝলে? ম্যান্ডেলা বলল, মামা বাবু তোমাকে খুব বকেছে। মৈত্র বুঝতে পারল ম্যান্ডেলা ভেতরে কোথাও তখন ছিল। সে আড়ালে সব শুনেছে। ম্যান্ডেলা বলল, তোমার জাহাজে আমি যাব। আমার জাহাজ ভালো না, ভাঙা জাহাজ। ভাঙা জাহাজে কেন থাকো? এবারে একটা ভালো জাহাজ কিনে ফেলব। ম্যান্ডেলা বোধ হয় একা, ওর সঙ্গে কেউ বোধ হয় কথা বলে না। ম্যান্ডেলা, মামা বাবু তোমাকে খুব ভালোবাসে। ম্যান্ডেলা বলল, আমরা ওখানে থাকি। বলে পাশে 1 ফার্লংয়ের মতো দূরে ঠিক আরেকটা ছোট্ট উপত্যকায় কিছু আপেল গাছের ফাঁকে মিকি মাউসের মতো একটা বাড়ি। এবং কি যে হয়ে যায় মৈত্রের, এখানে সব বাড়িগুলি ছেলেবেলার বইয়ের ছবিতে দেখা বাড়ির মতো। বাড়িগুলো কুটিরের মতো, কাঠের দেয়ালে কাঁচের জানালা, ছাদ কাঠের মনে হয়, এবং চিমনি কালো রঙের। একই রকম সব বাড়ি। শহরের ভেতরে ইট কাঠের দালান, পাকা রাস্তা, ট্রাম গাড়ি সবই আছে। মৈত্র ম্যান্ডেলার সঙ্গে কথা বলতে বলতে দূরের বাড়িটা দেখল। ওখানে কে থাকে? মা। তোমার বাবা? আমার বাবা
ভাঙা জাহাজে সমুদ্রে গিয়েছিল অনেক দিন আগে। বাবার জাহাজ সমুদ্রে ডুবে গেছে। মৈত্র বুঝতে পারছে এ পরিবারে সমুদ্র এবং জাহাজ আর তার নিরুদ্দিষ্ট জীবন নিয়ে একটা দুঃখের প্রাসাদ গড়ে উঠেছে। মৈত্রের কেন যে ম্যান্ডেলাকে কোলে তুলে নিতে ইচ্ছে হচ্ছে। সে বলল, কাল আবার আসবো, তুমি যাও, মামাবাবু দেখো তোমাকে ডাকছে। মৈত্র ডক্টর বুচারকে আরেকবার দূর থেকে হাত তুলে কৃতজ্ঞতা জানালো। মৈত্র এভাবে উঁচু নিচু পথ ধরে এখন বন্দরের দিকে হাঁটছে। আকাশে দুটো একটা নক্ষত্র যিশুর জন্মদিনের কথা মনে করিয়ে দিচ্ছে। ভীষণ ঠান্ডা বাতাস সমুদ্র থেকে উঠে আসছে। এদেশের মানুষদের কাছে এখন গ্রীষ্মকাল, আর মৈত্রের মনে হচ্ছে তার দেশে শীতকালেও এত ঠান্ডা থাকে না। সে গরম উলেন কোট প্যান্ট পরেছে। গলায় মাফলার জড়ালে কনকনে ঠান্ডায় সে এত বেশি শীতে ঠান্ডা হয়ে যেত না। সুন্দর সব আলোর ডুম পাহাড় থেকে ঝুলে পড়েছে রাস্তায়। মানুষের ভিড় নেই। সে একটা বাসে চড়ে বন্দরে নেমে যেতে পারত, কিন্তু কেন জানি ঠান্ডায় অথবা এই দেশের মনোরম গ্রীষ্মের সন্ধ্যায় হেঁটে যেতে তার ভালো লাগছিল। আর পড়ে আছে যেন পেছনে সেই মিকি মাউসের মতো বাড়িটা। ওখানে ম্যান্ডেলার মা থাকে। ওর মনে হচ্ছিল জানালায় ঠিক ম্যান্ডেলার মতো এক যুবতী মেয়ে দাঁড়িয়ে আছে। ম্যান্ডেলা হয়তো এতক্ষণে বাড়ি ফিরে গেছে। মাকে সে তার গল্প করবে। ওর মার মুখে আকাশের দুটো একটা নক্ষত্রের মতো বোধ হয় এখন নিঃসঙ্গতা। ওর বারবার সেই নিঃসঙ্গতার কথা মনে হতেই শেফালি অনেক দূরের এক যুবতী, এবং প্রতীক্ষা অথবা সন্তান ধারণে শেফালির মুখে ক্লিষ্টতার ছাপ, এসব চিন্তা। একটু ভালোভাবে বেঁচে থাকা ওর এখন দরকার। কিছু টাকার সংস্থান করতে পারলে শেফালিকে পাঠিয়ে দেবে। সে বেশ দ্রুত হাঁটছে। ম্যান্ডেলা এবং তার মা অথবা শেফালির কথা মনে হলেই সে বুঝতে পারে ঠিক ৫-৭ বছর পর ওর সন্তান ম্যান্ডেলার মতো বড় হয়ে যাবে। সমুদ্রগামী জাহাজে সে হয়তো কোনো দ্বীপের পাশ দিয়ে যাবার সময় মনে করতে পারবে সেই সন্তানের মুখ। তখন তার ইচ্ছে হবে পৃথিবী থেকে যাবতীয় খেলনা কিনে নিয়ে যাবে তার শিশু সন্তানের জন্য। ভারী মজা হবে দেশে ফিরলে। যতবার সমুদ্র ঘুরে দেশে ফিরে যাবে ততবার সে তার কাছে প্রথম প্রথম ভীষণ দূরের মানুষ। শেফালি নানাভাবে বোঝাবে, তোমার বাবা বাবা বলে ডাকো। আচ্ছা তুমি কি? শেফালি হয়তো কপট রাগে মুখ গোমড়া করে থাকবে। তখন জোর করে তুলে নিতে পারছো না। কিন্তু কি যে হয়ে যায়, শেফালির কাছ থেকে জোর করে তুলে নিলেই ছেলেটা কাঁদবে। যদি মেয়ে হয়, সুন্দর ফ্রক পরা মেয়েকে বুকে জড়িয়ে নানাভাবে বলতে হবে, কাঁদে না কাঁদে না। অথবা কাঁধে নিয়ে রাস্তায় বের হয়ে সব সুন্দর সুন্দর খেলনা ওকে কিনে দেবে। তারপর তারপর সামান্য চেনা জানা হয়ে গেলে এবং যখন সত্যি বাবা বলে ডেকে ফেলবে তাকে, তখনই একটা চিঠি হাজির। ঠিক ঠিক পরিচয় হতে না হতেই আবার জাহাজে ভেসে পড়া। ভাবতে ভাবতে মৈত্রের মুখটা কেমন বিমর্ষ হয়ে গেল। সে বন্দরে নেমে খুব আশ্চর্য হয়ে গেল। কোথায় তার জাহাজ? পরপর 3টে জাহাজ। একটাও সোল ব্যাংকের মতো দেখতে নয়। সে ঠিক ঠিক চিনে আসতে পারেনি হয়তো। সারি সারি ক্রেন, দুটো পরপর ট্রাক, 2-1 মানুষ। জেটিতে ওপাশে বেলাভূমি শূন্য আর অন্ধকার। তারপর সে ঘন অন্ধকারে ঢুকে যাচ্ছে। সামান্য জেটির আলোতে শেষ মাথায় এসে বুঝতে পারল অন্ধকারের ভেতর সোল ব্যাংক ঘাপটি মেরে আছে। মাস্তুলের আলো জ্বলছে না। সিঁড়িতে ওঠার মুখে অন্ধকার যেন চাপ বেঁধে আছে। জাহাজে আলো নেই। আলো না থাকলে মরা এবং ভুতুরে মনে হয় জাহাজটাকে। মেইন জেনারেটরটা বোধহয় গেছে। স্ট্যান্ড বাই সমুদ্রেই খারাপ হয়ে গিয়েছিল। সে জাহাজে ওঠার মুখে গ্যাংওয়েতে দেখল কোয়ার্টার মাস্টার মহসিন চুপচাপ অন্ধকারে বসে রয়েছে। সারাদিন প্রায় সে জাহাজে ছিল না, এবং এখন এমন অন্ধকারে কোয়ার্টার মাস্টারকে বসে থাকতে দেখে ভাবল কিছু বলবে। জাহাজে আলো নেই কেন, অথবা তোমরা সব জাহাজের আলো নিভিয়ে দিয়েছ কেন, সে কিছু বলতে পারল না।
অন্ধকার এবং নিশীথে জাহাজের এমন দুরবস্থায় সে বিচলিত বোধ করছিল। মহসিন বলল, যান, ভেতরে যান। ভেতরে সে কোথায় যাবে? মহসিন এভাবে কথা বলছে কেন? সে বলল, কি হয়েছে? মহসিন বলল, জাহাজে আরো 1 বছর। তার মানে? জাহাজ মাটি টানার কাজে লাগবে। জাহাজ এবার দেশে ফিরছে না? না, সাউথ সিতে যাচ্ছে জাহাজ। সেই মাটি টানা? হ্যাঁ, আল্লাহ মুবারক। অর্থাৎ মহসিন আল্লাহর নাম করে যেন জাহাজের সব কসুর ভুলে থাকতে চাইছে। মৈত্র বলল, মেইন জেনারেটর গেছে। কি আর আছে জাহাজে, আপনি তো সব জানেন। মৈত্র ফের হাঁটতে থাকলো। কি মনে হওয়ায় ফের সে ফিরে দাঁড়ালো। জ্যাক নেমে গেছে? না। তার তো চলে যাবার কথা। জাননি, বাপ বেটা যে কি ভাবে। মৈত্র আর দাঁড়িয়ে থাকলো না। তারও একটা দায় দায়িত্ব আছে। সে বুঝতে পারছে সবাই এখন ইঞ্জিন রুমে। সোজা সে ফোকসালে না ঢুকে বোট ডেকে উঠে গেল। অন্ধকার পথে হাতড়ে হাতড়ে সিঁড়ি ধরে নামতে থাকলো নিচে। এত অন্ধকার যে কিছু দেখা যাচ্ছে না, তবু সে প্রায় চোখ বুজে নেমে যেতে পারে। এতবার ওঠানামা করা হয়েছে তার। নিচে একেবারে বয়লার রুমে ঢুকেই বুঝতে পারল ওপাশে ইঞ্জিন রুমে হল্লা শোনা যাচ্ছে। সে ঠিক তেমনি বয়লার ধরে ধরে সামনে এগিয়ে স্টারবোর্ড সাইডের ভেতরে ঢুকে গেল। কি অন্ধকার! একেবারে গভীর অন্ধকারের অতলে সে যেন ডুবে যাচ্ছে। এবং ওপাশে গেলে দেখল অনেকগুলো টর্চ জ্বলছে। মেইন জেনারেটর খুলে ফেলা হয়েছে। ইঞ্জিন রুমের প্রায় সবাই দড়ি দড়া টানাটানি করছে। এবং সে বুঝতে পারল আর একটু বাদেই মেইন জেনারেটর ঠিক হয়ে যাবে। মেজমিস্ত্রি ভীষণ চেঁচামেচি করছে। থার্ড ঝুঁকে আছে টর্চ হাতে। কয়েলের ওপর কি সব জড়িয়ে দেওয়া হচ্ছে। আসলে টিন্ডাল মৈত্র বুঝতে পারল তাপ্পি মারা হচ্ছে। এত তাপ্পি মেরে জাহাজ কখনো চলতে পারে বিশ্বাস হয় না। একটু দূরে কাপ্তান আর চিফ মেট কি সলা পরামর্শ করছেন। সে দূরে দাঁড়িয়ে শুধু দেখল, কাজে হাত লাগালো না। অন্ধকারে কেউ দেখতেও পাচ্ছে না। সে যদি ছায়ার মতো সিঁড়ি ধরে উঠেও যায় কেউ টের পাবে না। সারেং, ছোট টিন্ডাল, কিছু ফায়ারম্যান দড়ি দড়া টেনে গলদঘর্ম। ওরা কেউ কেউ ইঞ্জিনের কলামে হেলান দিয়ে আছে। কেউ এভাপরেটরের পাশে হাঁসফাঁস করছে। মৈত্র যেমন নেমে এসেছিল তেমনি চুপচাপ গোপনে ওপরে উঠে গেল। কেবল ছোটবাবু নেই মনে হলো। মেইন ডেকে এসে প্রায় হাঁপ ছেড়ে যেন বাঁচল মৈত্র। চারপাশে আলো, বাতিঘরে আলো, জেটিতে আলো, সিম্যান মিশনের মাথায় বড় গম্বুজ, সেখানে আলো। পাহাড়ের খাঁজে খাঁজে উঁচু নিচু সব জায়গায় নক্ষত্রের মতো বাতিগুলো ঝকমক করছে। আর সেই মিকি মাউসের মতো বাড়িটাতে সবুজ ঘাস, ঘরে সাদা রঙের কার্পেট পাতা। কাঁচের জানালায় দুটো একটা জোনাকির মতো বড়দিনের উৎসবের বাতি জ্বলছে। অথবা কোথাও ক্রিসমাস ট্রি নানা বর্ণের সব জোনাকিতে ভরে আছে। পাশে দাঁড়িয়ে আছে ম্যান্ডেলা, হাত ধরে আছে ওর মা। ম্যান্ডেলা দূর সমুদ্রে ঘুরে বেড়ায় এমন এক নাবিকের গল্প করছে। ওর মা চুপচাপ শুনছে। ওর কেন জানি মনে হলো এভাবে নিশীথে একা এই অন্ধকার মেইন ডেকে দাঁড়িয়ে আসলে ওটা ম্যান্ডেলা নয় অথবা ওর মা নয়। শেফালি তার সন্তানের হাত ধরে সমুদ্রগামী এক নাবিকের স্বপ্ন দেখছে। শেফালি জানে না সেই নাবিক এখন এক অতি কঠিন অসুখে ভুগছে। শেফালি এবং সেই অনাগত সন্তানের কথা ভেবে মৈত্রের চোখে জল এসে গেল। তারপরে সে হেসে দিল। চোখে জল আসে ওর, এটা সে ভাবতে পারে না। ছোটবাবু দেখলে বলতো, তুমি কাঁদতে পারো দাদা? এটা তো জানতাম না। তোমার ব্যবহার দেখলে তো মনে হয় পৃথিবীতে কিছু তুমি পরোয়া করো না। মায়া দয়া তবে তোমার আছে? সেবারেও অন্ধকারে সামান্য হাসল। ওটা এমনি, কারো জন্য আমার কষ্ট হয় না।